তিন ধরনের কনফিগারেশন যেটা আমাদের আছে সিলেবাসের মধ্যে। এক নাম্বার ইনভার্সন ইন কনফিগারেশন। ইনভার্সন ইন কনফিগারেশন। দু নাম্বার রিটেনশন ইন কনফিগারেশন। আর তিন নাম্বার রেসিমাইজেশন। রেসিমাইজেশন ইন কনফিগারেশন আগেই পড়ালাম আমি। রেসিমাইজেশন কি বুঝতে অসুবিধা নেই। ইনভার্সন আর রিটেনশন ব্যাপারটা জানি না। রেসিমাইজেশন আমাদের ক্লিয়ার হয়ে গেছে তো। রেসিমাইজেশন কাকে বলা হয়? যেখানে ডি আর এল দুটো আইসোমারই থাকে তাকে বলা হয় রেসিমাইজেশন। ইনভার্সন কি আর রিটেনশন কি আমি বলে দিই একটু। তোমাদের বইতে প্রথমে রিটেনশন বলেছে, তারপর ইনভার্সন, তারপর রেসিমাইজেশন। আমি একটা এক্সাম্পল দিয়ে, যেটা বইতে দেওয়া আছে সেই এক্সাম্পল দিয়েই বলছি। হ্যাঁ, এখানে একটা কম্পাউন্ড দেওয়া হচ্ছে যার ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার ড্র করা আছে। CH3 আছে মাথায়, ওয়েজে আছে মানে ভেতর দিকে আছে। এটা এই যে ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি না, যেটাকে ওয়েজ বলা হয়, সেটা বিলো দ্য প্লেন, এই খাতার ভেতরের দিকে আছে ওইটা এইচ। আর এইটাকে ওয়েজ যেটাকে বলা হয়, এটা ফ্লাইং যাকে বলা হয়, ফ্লাইং যেটা এরকম বোল্ড লাইন দিয়ে করা আছে, এটা অ্যাবাভ দ্য প্লেন, অর্থাৎ এই খাতার ওপরে উঠে আছে, অ্যাবাভ দ্য প্লেন, যেখানে আমি দিয়েছি C2H5। আর এই যে লাইনটা আছে, নর্মাল যে লাইনটা ড্র করছি, সেটা হচ্ছে অন দ্য প্লেন বা অন দ্য পেপার। এইটা হচ্ছে এক্স, আমি একটা এলিমেন্ট দিলাম, এক্স একটা গ্রুপ দিলাম, সেটা হচ্ছে অন দ্য প্লেন। তাহলে দুটো অন দ্য প্লেন আছে, এই ব্ল্যাক করে দিলাম, এটাকেও ব্ল্যাক করে দিলাম, এটা অন দ্য প্লেন। এখন তুমি যদি এই এক্সটাকে সরিয়ে অন্য একটা গ্রুপ রাখো, ছবি দেখতে পাচ্ছ না? না স্যার, আপনার কোনো ছবি দেখতে পাচ্ছি না। আমার ছবি দেখে কি হবে? খাতার ছবি দেখো। না স্যার, মানে দেখতেই পাচ্ছি না কিছু। আচ্ছা ঠিক আছে, তোর নেটওয়ার্কের প্রবলেম আছে। এক্স কে সরিয়ে ওয়াই কে এন্টার করছি আমি। আচ্ছা, এক্সটা সরে গিয়ে ওয়াই যখন এন্টার করছে, বাকি এই যে কনফিগারেশনটা আছে, মানে অন দ্য প্লেন, বিলো দ্য প্লেন, অ্যাবাভ দ্য প্লেন, কোনো চেঞ্জ হয়নি। যেগুলো চেঞ্জ হয়নি সেটা আমি রেড কালার দিয়ে দেখালাম, মানে যেরকম ছিল সেরকমই থাকছে। এটা এইচ, এটাও যেমন ছিল C2H5 সেরকমই আছে, অ্যাবাভ দ্য প্লেন, এটাও অ্যাবাভ দ্য প্লেন। এটা বিলো দ্য প্লেন হাইড্রোজেন ছিল, বিলো দ্য প্লেন হাইড্রোজেন আছে। অন দ্য প্লেন আছে CH3, সেই CH3 অন দ্য প্লেনই আছে। আর এক্সটা সরে গিয়ে ওয়াই ঢুকেছে, তার মানে এটা সাবস্টিটিউশন হয়েছে। দেখো, এক্স কে সরিয়ে ওয়াই ঢোকা মানে কি? সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে সাবস্টিটিউশন হয়েছে, কিন্তু এই কার্বনের যে কনফিগারেশনটা ছিল সেটা সেম। সেম মানে কি? যেগুলো অন দ্য প্লেন ছিল সেগুলো অন দ্য প্লেন আছে, যেগুলো বিলো দ্য প্লেন ছিল সেটা বিলো দ্য প্লেন আছে, যেটা অ্যাবাভ দ্য প্লেন ছিল সেটা অ্যাবাভ দ্য প্লেন আছে। এই ধরনের যদি কনফিগারেশন পাওয়া যায় রিয়াকশনের পরে, সাবস্টিটিউশনের পরে, তাকে বলা হয় রিটেনশন ইন কনফিগারেশন, মানে কোনো চেঞ্জ হয়নি। রিটেনশন মানে কি? সেম, নো চেঞ্জ, রিটেন করেছে ব্যাপারটা, নো চেঞ্জ, একে বলা হয় রিটেনশন ইন কনফিগারেশন। এবার যদি আমি এক্স কে সরিয়ে ওয়াই প্রবেশ করাই, হ্যাঁ বলো, লিখছি দেখো। সাবস্টিটিউশন রিয়াকশন মানে কি? একটা কার্বনের সাথে একটা গ্রুপ আছে হয়ে নাও, সেই এক্স গ্রুপটাকে সরিয়ে ওই কার্বনের ওয়াই গ্রুপ ঢুকলো, তার মানে কি এক্স কে সরিয়ে ওয়াই প্রবেশ করলো। মানে বিআর ছিল ব্রোমিন, কার্বনের সাথে ব্রোমিন ছিল, ব্রোমিনকে সরিয়ে কার্বনের সাথে ওএইচ গ্রুপ ঢুকে গেল।
তাহলে কি হলো, সাবস্টিটিউশন হলো, ব্রোমিনকে সরিয়ে অক্সিজেন OH ঢুকলো, হ্যালোজেনকে সরিয়ে OH ঢুকলো হাইড্রোক্সিল, এটা তাহলে সাবস্টিটিউশন রিয়াকশন। এখানেও সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে, বাট কার্বনের বাকি যে এলিমেন্টগুলো ছিল, তিনটে হাতে যে এলিমেন্টগুলো ছিল আর এই যে নতুন যে এলিমেন্টটা ঢুকলো, কনফিগারেশনে কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ কি স্টিরিওকেমিস্ট্রির কোনো চেঞ্জ হয়নি, অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন, অন দ্য প্লেন সেম আছে, কম্পাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এটা বেরোনো হ্যালাইড থেকে অ্যালকোহল ফর্ম হয়েছে, এক্স ঢুকে এক্স সরে ওয়াই ঢুকেছে, কম্পাউন্ডটা চেঞ্জ হচ্ছে, বাট কনফিগারেশনটা চেঞ্জ যদি না হয় তাকে বলা হয় রিটেনশন ইন কনফিগারেশন। ক্লিয়ার হলো? আর যদি ভেবে নাও কম্পাউন্ডটাও চেঞ্জ হচ্ছে আর কনফিগারেশনটাও চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কম্পাউন্ড মানে কি, এক্স সরে গিয়ে যদি ওয়াই ঢোকে, ব্রোমিন সরে গিয়ে যদি ওই ঢোকে, তাহলে হ্যালোজেন থেকে হ্যালাইড থেকে অ্যালকোহল হচ্ছে, বাট কি কনফিগারেশনটাও চেঞ্জ হচ্ছে। আমি দেখো এখানে কনফিগারেশনটা ড্র করছি, অন দ্য প্লেন যারা ছিল কোনো চেঞ্জ হয়নি, বাট বিলো দ্য প্লেন যারা ছিল তারা ঘুরে গেছে, এইটা যেদিকে ছিল তার উল্টো দিকে হয়ে গেছে। অর্থাৎ আমি যেটা এটা বোঝাবার জন্য যে এক্সাম্পলটা দেওয়া হয়, খুব ভালো একটা এক্সাম্পল, বেন ছাতা নিয়েছিলে তুমি, ছাতাটা এইটা বেন একটা ছাতা যেদিকে খোলে সেদিকে খোলা আছে, এখন যদি ঝড় দেয়, প্রচুর পরিমাণে ঝড় দেয় আর তোমার ছাতাটা যদি উল্টে যায়, তাহলে যেরকম দেখতে হয় সেটা হয়ে গেছে, উল্টে গেছে পুরো ছবিটা। এইখানে কি ছিল, যেদিকে ছাতাটা খোলা ছিল সেই দিকেই ছাতাটা খোলা আছে বাকি তিনটে গ্রুপের, এই কি হয়েছে, উল্টে গেছে, উল্টো দিকে হয়ে গেছে। C2H5 উপরে হবে না স্যার? হ্যাঁ, উল্টো দিকে হলে C2H5টা ওই CH3 এখানে ওখানে হতো। হ্যালো, হ্যাঁ আমি দেখাচ্ছি তোমাকে জিনিসটা কিরকম হয়েছে, দেখাচ্ছি। এই ছবিটার থেকে আমি আরেকটা ছবি আঁকছি, তাহলে সেখানে তুমি উল্টে যাওয়া ব্যাপারটা ভালো বুঝবে, ইনভার্সন হওয়া ব্যাপারটা ভালো বুঝবে। এটা ছিল এরকম ভেবে নাও, এবার কি হলো, এবার কি ঘটনাটা ঘটলো দেখো, এইটা এরকম ভাবে ছিল ব্যাপারটা, আর এটা কি হয়ে গেল, এখানে ছাতাটা এইদিকে ছিল, এবার কি হয়ে গেল, এই যে কনফিগারেশনের চেঞ্জ হলো, এই দিক থেকে পুরো ব্যাপারটা উল্টে গিয়ে এই দিকে হয়ে গেল, একে বলা ইনভার্সন। বোঝা গেছে? এইটাকে বলা ইনভার্সন। বলো। ইনভার্সন আর রিটেনশনের ফলে যে দুটো কম্পাউন্ড তৈরি হলো ওটা তো নিজেদের মধ্যে তাহলে এনার্জিও মানাচ্ছে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে ইনভার্সনের এক্সাম্পল দিলাম, রিটেনশনের এক্সাম্পলটা এখানে দিয়ে দিচ্ছি আমি। রিটেনশন হলে কি হতো, এটা রিটেনশন। দেখো কোনো চেঞ্জ হয়েছে, শুধু ব্রোমিনের জায়গায় ওইচ ঢুকেছে, কিন্তু কনফিগারেশনে কোনো চেঞ্জ হয়নি, এটা হচ্ছে রিটেনশন। রিটেনশন আর ইনভার্সন বুঝতে পারলাম, আগে বোঝো, তারপরে এনান্সিওমারে যাবো আমরা আবার। রিটেনশন ইনভার্সন আমাদের হয়ে গেছে। এইটা কখন হয়, ইনভার্সন SN2 বিক্রিয়া হলে ইনভার্সন হয়। SN2 তে কি হয়, বাইরে থেকে, পেছন দিক থেকে, ব্যাক সাইড থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করে আর ফ্রন্ট সাইড দিয়ে এটা বেরিয়ে যায়।
সেই জন্য ইনভার্সান ইন কনফিগারেশন হয়। এই SN2 এর স্টিরিওআইসোমার আমাদের জানা আছে, স্টিরিওকেমিস্ট্রি জানা আছে, আমি আবার SN2 ডিটেলসে বোঝাতে যাব না তোমাদেরকে, তোমরা জানো। তাহলে SN2 তে ইনভার্সান হয়, এটা যদি পরীক্ষায় দেয় তাহলে বলতে পারবো তো? আর এই যে রিটেনশন হয়, এটা আমাদের সিলেবাসে নেই, রিটেনশন কোথায় হয়। আরেকটা আছে রেসিমাইজেশন, সেটাও বলে দিই। এখন যে এই যে গ্রুপটা আছে, আমি যে ড্র করেছিলাম, হবে না? SN1 এ রিটেনশন হবে কিনা দেখে নি, মানে SN1 এ হয় কিনা দেখে নি, সেটাই তো বলছি। হয়তো SN1 এ এইরকম বলে কোনো কিছু হয় না, দেখবো আমরা SN1 এ কি হয়। SN1 রিয়াকশনটা তাহলে বলে দিই, SN2 তো বুঝতে অসুবিধা নেই, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে, ফ্রন্ট সাইড দিয়ে বেরিয়ে যায়, ইনভার্সন ইন কনফিগারেশন হয়, যেহেতু ব্যাক সাইড দিয়ে আসছে পুরো ব্যাপারটা এরকম করে ঘুরে যায়। SN1 এ যেটা হয় সেটা হচ্ছে প্রথমে তোমার একটা কার্বোক্যাটায়ন ফর্ম হয়, মনে আছে কি? হ্যাঁ, কার্বোক্যাটায়ন ফর্ম হয়। এখন আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে, কার্বোক্যাটায়নের একটা এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, এইটা দিয়েই দেখাই, বা অন্য একটা গ্রুপ দিয়ে দেখাই। ব্রোমিন আছে, C3H7, মানে প্রোপেন গ্রুপ আছে, বইতে যেটা আছে সেটাই দেখাচ্ছে। এটা CH3 গ্রুপ আছে, আর এদিকে ইথাইল গ্রুপ আছে C2H5। এর সঙ্গে মানে ফার্স্ট স্টেপে কি হয় মনে আছে? কার্বোক্যাটায়ন ফরমেশন। তাহলে আমি কি করলাম, কার্বোক্যাটায়ন ফরমেশন, যেটা RD স্টেপ বলে, যেটাকে স্লো স্টেপ বলে, যেটাকে শুধু ব্রোমিনটা বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন ফর্ম হবে। এখানে যে কার্বনটা আছে তার হাইব্রিডাইজেশন কি? এইখানে কার্বনের হাইব্রিডাইজেশন থাকে sp3। sp3 মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, দেখো টেট্রাহেড্রাল লিখেছি তো। আর এখানে যে কার্বোক্যাটায়নটা ফর্ম হয়, যেখানে একটা ব্রোমিন থাকে না, সেইখানে কার্বনটা হাইব্রিডাইজেশন কি হয় বলতে পারবে? sp2। ভেরি গুড, রায়াস যেটা বলেছে একদম ঠিক আছে। sp3 থাকলে স্ট্রাকচার কি হয় জানো নামটা? sp3 টেট্রাহেড্রাল, আর sp2 হলে প্লানার হয়, প্লানার। sp2 হলে প্লানার স্ট্রাকচার হয়। প্লানার মানে কি? এরকম জিনিসটা হবে দেখতে। প্লানারের ছবিটা আমি এখানে দেখিয়ে দিলাম, অর্থাৎ একই প্লেনে থাকবে। এখন তুই বলবে যে স্যার এটাতে একই প্লেনে নেই। হ্যাঁ, একটা একই প্লেনে আছে, এটা এখানে আছে তো। একই প্লেনেই আছে। যদি বুঝতে অসুবিধা হয় কারো এরকম ফ্লাইং ওয়েভ স্ট্রাকচার, তাহলে এই ছবিটা এঁকে দিতে পারো। C3H7, এইদিকে C2H5, আর এইদিকে CH3, এই ছবিটা এঁকে দিতে পারো। এই যেটা গোল করলাম সেই ছবিটা তুমি এখানে আঁকতে পারো SN1 এর কার্বোক্যাটায়নের। এই যে প্ল্যানার স্ট্রাকচার যখন হয়ে যাবে, এই প্ল্যানার স্ট্রাকচার যখন হয়ে যাবে, সেকেন্ড স্টেপে কি হয় মনে আছে SN1 এ? নিউক্লিওফাইল অ্যাটাক করবে। ভেরি গুড, নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এখানে নিউক্লিওফাইল হচ্ছে OH মাইনাস, তাহলে OH মাইনাস অ্যাটাক করবে। এখন যেহেতু প্লানার স্ট্রাকচার আছে, এই জায়গাটা দেখো প্লানার স্ট্রাকচার আছে, OH-টা এই দিক থেকেও অ্যাটাক করতে পারে, আর OH-টা এই দিক থেকেও অ্যাটাক করতে পারে। প্লানার স্ট্রাকচারের ক্ষেত্রে কি OH মাইনাসটা নিউক্লিওফাইলটা দুদিক থেকেই অ্যাটাক করতে পারে। ইনভার্সন দুটোই হতে পারে। যদি এই দিক থেকে অ্যাটাক করে, লাল দিয়ে যেটা দেখাচ্ছি, তাহলে যে স্ট্রাকচারটা হবে দেখতে হবে কি এরকম, যেটা রিটেনশন। রিটেনশন। আর যদি এই দিক থেকে অ্যাটাক করে, যেটা কালো দিয়ে দেখিয়েছি, তাহলে কি হবে?
ইনভার্সন। তাহলে 50% চান্স হচ্ছে লেফট সাইড দিয়ে অ্যাটাক করা, 50% রাইট সাইড দিয়ে। তার মানে আমি কি পাবো? দুটো মিক্সচার পাবো। তাকে কি বলা হয়? রেসিমাইজেশন বা রেসিমিক মিক্সচার পাবো। তাহলে আমাদের SN1 বিক্রিয়াটা কি? রেসিমাইজেশন ইন কনফিগারেশন। SN2টা ইনভার্সন ইন কনফিগারেশন, SN1টা রেসিমাইজেশন ইন কনফিগারেশন। মনে থাকবে আমাদের? বলো। হুম, 3 ডিগ্রি তো বেশি স্টেবল হয় কার্বোকাটায়নের ক্ষেত্রে। অবশ্যই। স্যার এখানে যদি 3 ডিগ্রি থাকে তাহলে স্যার পিছন দিয়ে অ্যাটাক করবে কি করে? কোথায় পেছন দিয়ে? এইটা বলছো তো? এইটা বলছো তো? এটা এটা দেখো ভালো করে, 2 ডিগ্রি আছে, তাকাও। এখানে CH3 আছে, এখানে C2H5, 2 ডিগ্রি আছে। এটা 3 ডিগ্রি নেই। 2 ডিগ্রি বলে এখানে হাইড্রোজেন আছে, ছোট গ্রুপ আছে বলে অ্যাটাক করতে পেরেছি। 2 ডিগ্রি SN2 SN1 দুটোই দেয়, SN2 দেখাচ্ছি আমি। এখানে এখানে CH3 দিতে ভুলে গেছি, CH হয়ে গেছে। হ্যাঁ বলো। না, 3 ডিগ্রি SN2 দেয় না। আমার মেন যে জিনিসটা জানা এখানে দরকার আছে, SN2 ইনভার্সন ইন কনফিগারেশন সেটা দেখিয়ে দিলাম, আর SN1 রেসিমাইজেশন কেন হয় সেটাও দেখিয়ে দিলাম। এবার পরে হলো রিটেনশন কিরকম ভাবে বা রিটেনশন কি। একটা এক্সাম্পল তো দেখালাম রিটেনশন ইন কনফিগারেশন কাকে বলে। যেমন রেসিমাইজেশনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যেটার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে না সেটা রিটেনশন। তবে রিটেনশন কোথায় দেখা যায়, কেন দেখা যায় সেটা একটু ছোট্ট করে বলে দিই, যদিও এর ডিটেলস আমাদের নেই। যদি যে কার্বনের সাথে লিভিং গ্রুপটা আছে, মানে একটা লিভিং গ্রুপ দিলাম OH গ্রুপ, সেই যে কার্বনের সাথে লিভিং গ্রুপ আছে যদি সেটা এরকম থাকে, এরকম আছে দেখে নাও। তার মানে কি আছে? এই গ্রুপটা যদি ভেঙে যায় তাহলে এই যে কার্বন, মাঝের যে কার্বন যেটাকে আমি স্টার দিলাম, তার কনফিগারেশনে কোনো চেঞ্জই হবে না। কি হলো? HCl হিট দিলাম, Cl ঢুকবে, OH বেরিয়ে চলে যাবে। কোনো চেঞ্জ হয়নি, দেখো যেমন ছিল সেরকমই আছে। শুধু কি এই OH-টা ভাঙলো, কার্বনের সাথে যুক্ত HCl ঢুকে গেল, এটা রিটেনশন ইন কনফিগারেশনই থেকে গেল। বা একটু আগে যেটা দেখালাম, যেখানে এই দিকের কনফিগারেশনটা একই থাকে তাকে রিটেনশন ইন কনফিগারেশন বলা। এটা রিটেনশন ইন কনফিগারেশন এক্সাম্পল। একটা কথা দেখবে, ভালো করে বুঝে নেবে, তোমাদের বইতে যে যৌগটার নাম দিয়েছে -2 মিথাইল বিউটান 1 অল, -2 মিথাইল বিউটান 1 অল। আর এই যে যৌগটা আমি পাচ্ছি এখান থেকে +1 ক্লোরো 2 মিথাইল বিউটেন। এখন তোমার মনে হবে যে স্যার এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে গেল, কনফিগারেশন আপনি একই বলছেন। এই প্লাস বা এই মাইনাস এখানে কোনো ফ্যাক্ট নেই। রিটেনশন ইন কনফিগারেশন হলে প্লাস থেকে প্লাসও হতে পারে, প্লাস থেকে মাইনাসও হতে পারে, মাইনাস থেকে মাইনাসও হতে পারে, মাইনাস থেকে প্লাসও হতে পারে। এই যে প্লাস মাইনাস সেটা কিন্তু অপটিক্যাল রোটেশন। এই রোটেশন বা ইনভার্সন কনফিগারেশন রিটেনশন ইন কনফিগারেশনের সাথে এর কোনো মিল নেই। অর্থাৎ একটা যৌগ ইনভার্সন হবে, রোটেনশন হবে না রেসিমাইজেশন হবে,
তার সাথে প্লাস মাইনাসের কোনো পার্থক্য হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করবে না। এ তো হতে পারে প্লাস থেকে প্লাস আছে কিন্তু রিটেনশন হতে পারে, তাই প্লাস থেকে প্লাস থাকলে রিটেনশন, মাইনাস থেকে মাইনাস থাকলে রিটেনশন, প্লাস থেকে মাইনাস হলে ইনভার্সন, মাইনাস থেকে প্লাস হলে ইনভার্সন, এরকম ব্যাপার নেই। ঠিক আছে, প্লাস মাইনাসের সাথে রিটেনশন, ইনভার্সন, রেসিমাইজেশনের ব্যাপার নেই কিছু, পুরোপুরি নিরপেক্ষ ব্যাপারটা। আবার SN2 বিক্রিয়ায় ভেবে না এরকম হলো যে কনফিগারেশনটা ইনভার্সন হয়ে গেল, প্লাসটা মাইনাস হতে পারে, প্লাসটা প্লাসও থাকতে পারে, যে কম্পাউন্ডটা তৈরি হবে, কারণ এই কম্পাউন্ডটা পুরো আলাদা, এই কম্পাউন্ডটা পুরো আলাদা, এর অপটিক্যাল রোটেশন আলাদা, এর অপটিক্যাল রোটেশন আলাদা, ডিগ্রি তো আলাদা হবেই, 100% ডিগ্রি আলাদা হবে। হয়তো এটা ডেক্সট্রো, এটাও ডেক্সট্রো হতে পারে, এটা লিভো, এটাও লিভো হতে পারে, কিন্তু এটা যদি 10 ডিগ্রি রোটেট করে নিশ্চয়ই এটা 10 ডিগ্রি রোটেট করবে না, কারণ এটা অ্যালকোহল, এটা হ্যালাইড, ক্লোরাইড। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে রিটেনশন, ইনভার্সন আর রেসিমাইজেশন বুঝলাম, তার সাথে প্লাস মাইনাস ডিএল নমেনক্লেচার, স্মল ডিএল নমেনক্লেচারে কোনো রকম পার্থক্য নেই, এই নমেনক্লেচার বলছি, স্মল ডিএল রোটেশনের কোনো পার্থক্য মানে মিল নেই। নেক্সট যেটা আসছি আমি, সেটা নামকরণ, একটা ত্রিমাত্রিক আইসোমারের নামকরণ, যেটা ফিশার আর রোজনফ বলে দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, ডি, ক্যাপিটাল ডি এবং ক্যাপিটাল এল কনফিগারেশন। ক্যাপিটাল ডি আর স্মল ডি, ক্যাপিটাল এল আর স্মল এল, এদের মধ্যেও আবার কোনো রকম কিছু মিল নেই। মানে এরকম হতে পারে, ভালো করে শুনবে এই জায়গাটা, ক্যাপিটাল ডি ব্র্যাকেটে মাইনাস হতে পারে। এটার মানে কি, যে কনফিগারেশনটা ডি আর রোটেশনটা মাইনাস, মানে কি লিভো রোটেটারি। আবার এরকম হতে পারে কনফিগারেশনটা ডি ব্র্যাকেটে স্মল ডিও হতে পারে, এইভাবেই লেখা হয়। আমি বোঝাচ্ছি, আগে ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এম কি বুঝে দিই, ক্যাপিটাল এল। এখানে যে নামকরণের নিয়মটা করেছিল বলে দিই আগে, যে এই নামকরণেরটার সাথে স্মল ডি স্মল এল এর বা প্লাস মাইনাসের কোনো রিলেশন নেই। আর এই কনফিগারেশনটা অ্যাবসোলুট কনফিগারেশন নয়, পরম বিন্যাস নয়, এটা একটা রিলেটিভ কনফিগারেশন, আপেক্ষিক বিন্যাস। দুজন বিজ্ঞানী বললাম, সেই দুজন বিজ্ঞানী ফিশার আর রোজানফ বলে দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিলেন। এখানে যে স্ট্যান্ডার্ড বা যেটাকে প্রমাণ ধরে আমি নামকরণটা করব সেটা হচ্ছে গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইডের সংকেত কি, CHO। ফিশারের স্ট্রাকচার, এটা ফিশার এইভাবে ড্র করে, ফিশার এরকম ভাবে 2D স্ট্রাকচার ড্র করে, এরকম বা এরকম বা এরকম কাটাকুটি হয় না, সেরকম ফিশার স্ট্রাকচার এরকম ভাবে ড্র হয়। গ্লিসারালডিহাইডে আমি ফিশার স্ট্রাকচার রাখলাম OH, H, CH2OH, সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট, এটা সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট গ্লিসারালডিহাইড। এটা গ্লিসারালডিহাইডে ফিশার যে ছবিটা আঁকলেন, সংকেত কি, CH2OH, CHOH, CHO বা CHO, CHOH, CH2OH, গ্লিসারালডিহাইডের সংকেত। ছবি আঁকলাম এরকম ভাবে, ফিশার আঁকলেন। আচ্ছা, এইখানে দেখো নিচের দিক থেকে দেখবে, নিচের দিক থেকে যে দ্বিতীয় কার্বনটা আছে, অর্থাৎ C2OH এর পরের যে কার্বনটা আছে, এইখানে দেখো OH-টা ডান দিকে আছে, রাইট সাইডে, আর H-টা বাঁ দিকে আছে। আমি এরকম ভাবে মনে রাখতে পারি, যদি OH-টা ডান দিকে থাকে তাহলে D, কি বললাম, ডান দিকে যদি থাকে সেটা D, তাহলে এর নাম হচ্ছে ডি গ্লিসারালডিহাইড। তোমাকে যদি বলে এল গ্লিসারালডিহাইড, তাহলে ছবিটা কেমন হবে, OH-টা এইদিকে হয়ে গেল, বাঁ দিকে, বাকি সব সেম। এই যে ছবিটা আঁকলাম আমি, এর নাম দিলাম ক্যাপিটাল এল
গ্লিসারঅ্যালডিহাইড। এখন আরেকটা প্রশ্ন যদি তোমাকে করা হয়, এই যে ডিগ্লিসারঅ্যালডিহাইড এই যে যৌগটা, এই যে এটাকে যদি পোলারিমিটারে রাখি আর প্লেন অফ পোলারাইজ লাইটকে এ যদি ডান দিকে ঘোরায় তাহলে কি হবে? কি রোটেটারি বলবো একে? ডেক্সট্রো। আর যদি এখানে আমি চিহ্নটা লিখতে চাই তাহলে ব্র্যাকেটে প্লাস দিয়ে দিলাম, তাহলে এটা গেল ডি প্লাস গ্লিসারঅ্যালডিহাইড। এই ডিটা কেন? কারণ ওএইচটা ডান দিকে আছে বলে। আর এই প্লাসটা কেন বা এই স্মল ডিটা কেন? যেহেতু এটা প্লেন অফ পোলারাইজকে রাইট সাইডে রোটেট করায়। আচ্ছা, এইটা যেটা তার দর্পণ প্রতিবিম্ব, দেখে নাও, তাই না? দর্পণ প্রতিবিম্ব, এটা এল কনফিগারেশন, আর এইটা প্লেন অফ পোলারাইজ লাইটকে লেফট সাইড ঘোরায়। তাহলে এখানে কি লিখবো? মাইনাস মাইনাস। তাহলে এই ক্যাপিটাল এল আর স্মল এল বা মাইনাসের ব্যাপারটা বুঝলাম। এরকম হতেই পারে যে একটা ডি কনফিগারেশন যুক্ত কম্পাউন্ড প্লেন অফ পোলারাইজ লাইটকে লেফট সাইডেও ঘোরাতে পারে। তার মানে এরকমও হতে পারে ডি হাইফেন দিয়ে মাইনাস হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ডি মাইনাস ল্যাকটিক অ্যাসিড। ডি মাইনাস ল্যাকটিক অ্যাসিড, তার মানে কি এই ল্যাকটিক অ্যাসিডের যে ওএইচ গ্রুপটা আছে সেটা কোথায় থাকবে? ডান দিকে। ডান দিকে। আর এই প্লেন অফ পোলারাইজ লাইটকে কোথায় কিভাবে ঘোরায়? রাইট সাইড না লেফট সাইড? লেফট সাইড ঘোরায়, সেই জন্য আমি এই ব্র্যাকেটে মাইনাস লিখেছি। আচ্ছা, এই যে গ্লিসারঅ্যালডিহাইড বা কার্বোহাইড্রেটের জন্যই কিন্তু ডিএল নমেনক্লেচারটা এসেছিল। এবার পরবর্তীকালে কার্বোহাইড্রেট ছাড়াও অনেক যৌগ আছে যাদের ডিএল নমেনক্লেচার করা যায়, যেমন অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। যেমন এটা ল্যাকটিক অ্যাসিডের সংকেত আমি দেখিয়েছি। ক্যাপিটাল এল ল্যাকটিক অ্যাসিড যদি ড্র করতে চাই তাহলে কি হবে? বাঁ দিকে ওএইচটা রেখে দেবো। 1 2 3 1 2 3। এবার এই যে ল্যাকটিক অ্যাসিডটা আছে এটা ক্যাপিটাল এল কনফার্ম, আর এটা যদি এর মিরার ইমেজ হয়, যদি এনানসিওমার হয় এরা পরস্পর, তাহলে এটা মাইনাস থেকে এটা প্লাস হয়ে যাবে। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতেও পারে যে স্যার দেখছি তো এটা ডি, এটা মাইনাস হচ্ছে, তাহলে এটা এল, এটা প্লাস হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ এটা পরস্পর এনানসিওমার, তাই এটা হচ্ছে। এটা মাইনাস হলে এটা প্লাস, এনানসিওমার হলে অবশ্যই মাইনাস হবে। আর এটা ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল কারোর উপর ভিত্তি করে বলছি, ওএইচ এর সাথে ওএইচ মিলে যেতেও পারে মাঝে মাঝে। এবার এখানে ডিডি দেখতে পাচ্ছি কি? ডিডি এল এল দেখতে পাচ্ছি কি না? এটা যে ডি মাইনাস, এটা এল প্লাস। বুঝতে পারছো? কোনো মিল নেই ডি এর সাথে স্মল ডি এর, আর ক্যাপিটাল এল এর সাথে স্মল এল এর কোনো মিল নেই, এখানে বোঝাই যাচ্ছে। যদি এরকম হতো যে এটা ডি আর এটাও প্লাস হচ্ছে, তাহলে বুঝতাম যে ক্যাপিটাল ডি হলে প্লাস হয় আর ক্যাপিটাল এল হলে মাইনাস হয়। ক্যাপিটাল ডি হলে এল হয় আর ক্যাপিটাল এল হলে সরি স্মল ডি হয়, আর ক্যাপিটাল এল হলে স্মল এল হয়। এরকম কোনো ব্যাপার নেই, বোঝা গেছে? পরবর্তীকালে কি বললাম, ডিএল কনফিগারেশন আরো দেখা যায়। কি হবে এর নিয়মটা কি? ডিএল কনফিগারেশনের আরেকটা নিয়ম, একটা যৌগ আমি ড্র করছি, সাধারণ সংকেত তার, যে আর সি এইচ এক্স আর ড্যাশ, যেখানে এক্স কখনোই এইচ হবে না। এক্স নট ইকুয়ালস টু এইচ, এক্স নট ইকুয়ালস টু এইচ। কারণ এই যে যৌগগুলো আমি নামকরণ করছি সেগুলো সব অপ্রতিসম কার্বনের ক্ষেত্রেই করছি। হ্যাঁ,
কাইরাল কার্বনের ক্ষেত্রে সব নামকরণগুলো করছে, হয়তো 4টে হাতে 4টে আলাদা গ্রুপ। এখন এখানে নমেনক্লেচার কি হবে, তুমি প্রথমে যে এই কার্বনটা আছে যেটা স্টার দিচ্ছি, যেটা কাইরাল কার্বন, তার রেসপেক্টে এক্স আর এইচটাকে যেভাবে রাখবে সেভাবে নামকরণ হবে। এক্সটা যদি ডান দিকে থাকে তাহলে সেটা ডি কম্পাউন্ড, আর এক্সটা যদি বাঁ দিকে থাকে তাহলে সেটা এল কম্পাউন্ড। এবার এই যে বাকি দুটো আছে ইউপ্যাক নমেনক্লেচার অনুযায়ী, আইইউপিএসি নমেনক্লেচার অনুযায়ী নাম্বারিং হয়, তো ওপরের দিকে সবসময় 1 নাম্বার কার্বনগুলোকে রাখতে হয়। যেমন আমি যদি বলি এই যৌগটা তোমাকে দিয়েছি আমি, COOH CH NH2 CH3, তাহলে নাম্বারিং কিভাবে করবে, COOH CH NH2 COOH কিভাবে নাম্বারিং করবে, কোন দিক থেকে নাম্বারিং হবে, এটা 1 নাম্বার কার্বন হয়, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার। তাহলে লেখার ক্ষেত্রে আমি যখন নমেনক্লেচার করবো তখন COOH কে আমাকে 1 নাম্বারে লিখতে হবে। আর এটা যদি NH করতাম তাহলে এইদিকে NH2 লিখে দিতাম, আর এইদিকে H, অর্থাৎ এবার এই গ্রুপটাকে দেখে কাজ করব আমি, আর নিচে CH3। তাহলে এই যে যৌগটা আমি আছে এটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে অ্যালানিন। তাহলে এটা ডি অ্যালানিন না এল অ্যালানিন, ডি অ্যালানিন। আর যদি এটা প্লেন অফ পোলারাইজ লাইটকে ডান দিকে ঘোরাই তাহলে কি লিখবো, প্লাস লিখবো, তাহলে ডি প্লাস অ্যালানিন। আর এখানে যদি NH2টাকে বাঁ দিকে রাখি তাহলে কি হবে, আর এই যে প্লেন অফ পোলারাইজকে লেফট সাইডে ঘোরায়, সাধারণত দেখা গেছে যে ডি যেটা এল অ্যালানিন সেটা প্লেন অফ পোলারাইজ লাইটকে লেফট প্লাস ডেক্সট্রো ঘোরায়, আর এটা বাঁ দিকে ঘোরায়, এটা মাইনাস হয়। এটা এটা এগুলো পুরো এক্সপেরিমেন্টালি ব্যাপার, প্লাস হবে না মাইনাস হবে, এটা এক্সপেরিমেন্টাল ব্যাপার। কিন্তু ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল কিন্তু আমি চোখে দেখে বলতে পারবো। লাস্ট আর একটা ছবি আমি তোমাকে বলছি, CHO এটার নাম হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ। এটা ডি গ্লুকোজ না এল গ্লুকোজ, ক্যাপিটাল ডি গ্লুকোজ না ক্যাপিটাল এল গ্লুকোজ, ভেরি গুড, এটা হচ্ছে ক্যাপিটাল ডি গ্লুকোজ, ক্যাপিটাল ডি গ্লুকোজ। এখন এই যদি ডেক্সট্রো রোটেটারি হয় তাহলে ডি প্লাস গ্লুকোজ, আর যদি লিভো রোটেটারি হয় ডি মাইনাস গ্লুকোজ। গ্লুকোজ সাধারণত ডি প্লাস হয়। এখন তোমাকে বললাম এল গ্লুকোজ ড্র করো, এল গ্লুকোজ, সবাই এল গ্লুকোজ ড্র করে দেখাও দেখি। মানে উপর দিক দিয়ে সেকেন্ড না নিচের দিক দিয়ে সেকেন্ড, হ্যাঁ কি বলছো, এইটা বাকি সব একই রকম হবে তাই তো, জিরো পাবে, জিরো মিরার ইমেজ হতে হবে, বুঝলাম। সেই জন্যই তোমাকে ওইভাবে শেখাবো বলে আমি বললাম, প্রশ্নটা করলাম। ডি আর এল মিরার ইমেজ হবে, ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল। ছোট এক একটা করে বোঝাচ্ছিলাম বলে কোনো অসুবিধা হচ্ছিল না, যদি অনেকগুলো গ্রুপ থাকে তখন কিন্তু ডিএল ড্র করার পদ্ধতি কি, মিরার ইমেজ। বাড়িতে কাজ দিলাম, ফ্রুক্টোজের ছবি এঁকে দেখাবে, ডি ফ্রুক্টোজ আর এল ফ্রুক্টোজ, ডি ফ্রুক্টোজ আর এল ফ্রুক্টোজ। তাহলে ডিএল নমেনক্লেচার হয়ে গেল আমাদের জানা, ক্যাপিটাল ডিএল নমেনক্লেচার। এটা কিন্তু কি বললাম, আপেক্ষিক কনফিগারেশন, আপেক্ষিক।
রিলেটিভ কনফিগারেশন। তার মানে ওইচ গ্রুপ থাকলেই হবে? হ্যাঁ বলছি আপনি বলছেন ওইচটা ডান দিকে থাকলে ডি হবে, বাঁ দিকে থাকলে এল হবে, তাই তো? গ্লিসারaldehyde এর ক্ষেত্রে বলেছিলাম, হ্যাঁ গ্লিসারaldehyde এর ক্ষেত্রে বলেছিলাম, কারণ গ্লিসারaldehyde একটাই ওইচ আছে, তো গ্লিসারaldehyde একটাই ওইচ আছে, কিন্তু গ্লুকোজে তো একটা ওইচ নেই, অনেকগুলো ওইচ আছে। দেখো নিচের দিক থেকেই বলেছি 2 নাম্বার কার্বনের ওইচটা, এটা ঠিক। তো তুমি যদি বলো যে স্যার এটা তো ডি ডান দিকে আছে, উপরের গুলো দেখলে হবে না, আর উপরগুলো কিছু দেখলে হবে না, কিন্তু এক্ষেত্রে যখন আমি যাবো এইটা শুধু যদি চেঞ্জ করে দিই আর বাকিগুলো একই রাখি, সেটা আর গ্লুকোজ হবে না। মিরার ইমেজ নিতে হবে। মিরার ইমেজ নিলে কি এইটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, ডান দিকেরটা বাঁ দিকে হয়ে যাবে, লেফট সাইড। আমি বলেছি ডান দিকের ডি আর লেফট সাইডের এল, এরকম ভাবে মনে রাখবে, লেফট সাইডের এল। তাহলে এইটা শুধু চেঞ্জ হবে আর বাকিগুলোকেও চেঞ্জ করতে হবে। এইটা ফ্যাক্টর নয়, নমেনক্লেচারের মেন উদ্দেশ্য এইটা, এইটা দিকেই নামকরণ হয়েছে। তাহলে এটা কি দেখে তুমি বলবে না এটা এল? স্যার দ্বিতীয় এই কার্বনটা ওইচটা বাঁ দিকে আছে, এটা বাঁ দিকে আছে, এটা ডান দিকে আছে, এইগুলো কোনো ফ্যাক্টরই নয়। নিচেরটা 2 নাম্বার কার্বনের ওইচটাকে দেখবে, এটা যদি বাঁ দিকে এল, এটা যদি ডান দিকে ডি। আর যৌগ যদি বলি গোটা যৌগ, তাহলে ডি থেকে এল করতে গেলে মিরার ইমেজ নিতে হবে। ডাউট থাকলে করো, তোমার প্রশ্ন বাকিদের সাহায্য করবে বুঝতে। অরিত্র নেই আজকে, প্রশ্ন করার স্টুডেন্ট কোথায় আজকে? আরএস নমেনক্লেচার অরিত্র আছে? অরিত্র আছে? রায়েশ বলো। বলছি প্রথমের দিকে সে আপনি বলছিলেন না যে 180 ডিগ্রি ঘোরাতে হবে ওই কি বলে ওই অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখার সময়। হুম। আমি মানে ওই ঘোরানোর সেই লিমিটটা 180 ডিগ্রি, ওর বেশি ঘোরানো যাবে না? না, 180 ডিগ্রি বেশি ঘোরালে তুমি যৌগটা উল্টো দিকে দেখবে আর কি, আর 360 ঘোরালে আবার সেই যৌগটা পেয়ে যাবে। তুমি একটা খাতায় যৌগটাকে এঁকে যদি 180 ডিগ্রি ঘোরাও, তাহলে কনফিগারেশনটা দেখে নেবো কি চেঞ্জ হচ্ছে। আর তুমি যদি 90 ডিগ্রি 120 ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, তাহলে তোমাকে বেঁকে যেতে হবে আর কি দেখতে গেলে যৌগটাকে। আরএস নমেনক্লেচার হয়েছে করা তোমাদের? এইটা আমাদের সিলেবাসে আছে, মেন জায়গাটা পড়াতে গিয়ে ওই ক্লাস 11-এ পড়াতে গিয়ে এগুলো পড়ানো হয়নি এখনো। আরএস নমেনক্লেচারটা শোনো, চুপ করে শোনো। সবগুলো এই যে নমেনক্লেচারটাকে, একে বলা হয় পরম কি বলা হয়, অ্যাবসলিউট কনফিগারেশন। আচ্ছা, আরএস নমেনক্লেচার পরীক্ষায় দেয়, কিন্তু এমসিকিউতে থাকে প্রতি বছর। আমি দেখেছি এমসিকিউতে একটা আরএস নমেনক্লেচার দেয় ওরা। তোমাদের মধ্যে কেউ কেউ আরএস নমেনক্লেচার হয়তো পড়েও নিয়েছো। তোমরা যেভাবে শিখেছো, যদি সেই শেখাটা খারাপ করতে না চাও, তাহলে ক্লাসটা লিভ করতে পারো, কারণ আমি যে নিয়মে শেখাবো সেটা কিন্তু আমি নিজস্ব একটা যেভাবে বুঝেছি আমি সেইভাবে শেখাবো, তবে সেটা সঠিকই হবে। পরীক্ষা তোমাকে বলবে না যে আরএস নমেনক্লেচার কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ম লেখো, নিয়ম লিখতে দেয় না। তোমাকে একটা যৌগ দিয়ে দেবে, তার আরএস নমেনক্লেচার করতে হবে। সেটা আমি যেভাবে নিজে বুঝেছি, আমার সুবিধা মনে হয়েছে, আমি সেইভাবে শেখাবো তোমাদের। তোমরা যদি আগেকার বা বইয়ের নিয়ম ফলো করে শিখে থাকো, তাহলে আমার কনসেপ্টটার থেকে তোমাদের কনসেপ্টটা খারাপ হয়ে যেতে পারে, তাই তোমরা লিভ করে যেতে পারো, না হলে আমি যেটা শেখাচ্ছি শিখতে পারো। আচ্ছা, এই আরএস নমেনক্লেচার ডিএল নমেনক্লেচারে কিছু সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, যেমন ডিএল নমেনক্লেচারে আমি তো আর বলিনি, আরও আছে, যে প্রত্যেকটা কার্বনেরও ডিএল বার করা যায়। যেমন আমি এইগুলো সব নিচের কার্বনের ক্ষেত্রেই বলছি, যেমন এইটা হচ্ছে, যদি দেখি এইটা হচ্ছে ডি, নাম্বারিং যদি করি 1 2 3 4 5 6, তাহলে 5D এটা, আর এটা হচ্ছে 4D, এটা হচ্ছে 3L, এটা হচ্ছে 2D, তাই না? এরকম করে বলতে পারি, আলাদা আলাদা করে প্রত্যেকটা কার্বনের ডিএল বলতে পারি, প্রত্যেকটা কার্বনের। যেমন এইটা দেখো
1 2 3 4 5 6, তাহলে 2l 3d 4l 5l, এরকমভাবে বলতে পারি। তবে নিচেরটাই দেখবো, পুরো কম্পাউন্ডটার নাম যখন লিখবো নিচের কার্বনটা অর্থাৎ নিচের থেকে 2 নম্বর কার্বনটা দিয়ে নামটা লেখা হয়। তবে প্রত্যেকটা কার্বনেরই আমি ডিএল বলতে পারি, গ্রুপগুলো দেখবো কোন দিকে, বাঁ দিকে না ডান দিকে আছে, এরকম করে করতে পারি। আর ডিএল কনফিগারেশনে সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার জন্য 3 জন বিজ্ঞানী, নাম হচ্ছে কান, CAHN, দু নম্বর হচ্ছে ইনগোল্ড, INGOLD, ইনগোল্ড, অ্যান্ড পিলগ, PRELOG। এই 3 জন বিজ্ঞানী আর কি আরএস নমেনক্লেচারটা আমাদের সামনে নিয়ে আসেন, নতুন পদ্ধতি একটা প্রচলন করেন, যেটা আরএস নামকরণ পদ্ধতি বা আরএস নমেনক্লেচার নামে পরিচিত, যেটাকে CIP পদ্ধতিও বলা হয়। CIP পদ্ধতি নামে পরিচিত, আরএস নমেনক্লেচার পদ্ধতি বা CIP নমেনক্লেচার পদ্ধতি। এই 3 জনা বিজ্ঞানী প্রথম অক্ষরগুলো নিয়েছে। আর এখানে আরটা কি? আরটা হচ্ছে ল্যাটিন শব্দ আর ফর রেকটাস। রেকটাস যাকে রাইট বলা হয়, দক্ষিণ দিক। আর এস এসছে সিনিস্টার থেকে, SINISTER, যার মিনিং হচ্ছে লেফট, বাম দিক। আরএস নমেনক্লেচারের নিয়মগুলো শোনো, বইতে যাই নিয়ম থাকুক না কেন, আমি যেটা বুঝেছি সেটা বইয়ের নিয়ম অনুযায়ী আমি শেখাবো। তবে আমি নিজে যেটা বুঝে করেছি সেভাবে তোমাদেরকে শেখাবো। কিছু জিনিস বইয়ের সাথে ম্যাক্সিমাম জিনিসই মিলবে। আচ্ছা, এখানে প্রথম যেটা করতে হয়, ফার্স্ট স্টেপ, তোমাকে একটা যৌগ দেবে, সেই যৌগটার কাইরাল কার্বন তো থাকবেই, একটা অপ্রতিসম কার্বন থাকবে, নাহলে নমেনক্লেচার তুমি করবে কি করে? যেমন আমি যে যৌগটা উদাহরণ দিচ্ছি, ফিশার স্ট্রাকচার ড্র করছি। হ্যাঁ, ফিশার স্ট্রাকচারে এই কার্বনটা থাকে না, কিন্তু এই সি যেটা লিখেছি থাকে না, আমি লিখেছি ফিশার স্ট্রাকচার এরকম থাকবে। সেই স্ট্রাকচারটার মধ্যে না 4টে গ্রুপ আছে আলাদা, A B, যেহেতু এখানে সি আছে, বইতে সি দিয়েছে, আমিও সি দিয়ে দিই, সি আর ডি, এটা এরকম আছে ABCD। এখন তোমাকে এই যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো তো আলাদা থাকবে। প্রথমে কি করতে হবে, ওই গ্রুপগুলোকে প্রাধান্য অনুযায়ী সাজাতে হবে, প্রায়োরিটি অর্ডার অনুযায়ী সাজাতে হবে, প্রাধান্য ক্রম। তাহলে প্রথমে কি করতে হবে, যে যৌগটা দেবে সেই যৌগে এই যে কাইরাল কার্বন, যার আর আর এস নির্ণয় করতে বলছে, এই কার্বনের আর আর এসটাকে নির্ণয় করতে বলছে, এই কার্বনটা আর হবে না এস হবে, তার সেই কার্বনের সাথে যে গ্রুপগুলো আছে তাকে আমি প্রাধান্য অনুযায়ী সাজাবো, প্রাধান্য ক্রম। প্রাধান্য ক্রম, সেই প্রাধান্য ক্রমটাকে কি বলা হয়? সিকোয়েন্স রুল বলা হয়। সিকোয়েন্স রুল বা CIP রুলও বলা হয়। বারবার আর টেনে দিচ্ছি, CIP রুল। এই সিকোয়েন্স রুল অনুযায়ী প্রাধান্য করা হয়। সিকোয়েন্স রুলটা কি একটু পরে দেওয়া আছে তোমাদের, আমি বলে দেবো সিকোয়েন্স রুলটা কি। প্রাধান্য ক্রম অনুযায়ী এই গ্রুপটাকে সাজাবো। এই গ্রুপটাকে সাজাবার পর আমি দেখলাম যে এ গ্রুপটা সবচেয়ে বেশি প্রাধান্য, তারপর দেখলাম বি গ্রুপটা, তারপর দেখলাম সি গ্রুপটা, তারপর দেখলাম ডি গ্রুপটা। সবচেয়ে বেশি প্রাধান্য এর, তারপর বি এর, তারপরে সি এর, তারপরে ডি এর। বা 1 নাম্বার 2 নাম্বার যদি দিই, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার প্রাধান্য, এটা 3 নাম্বার প্রাধান্য, এটা 4 নাম্বার প্রাধান্য, এরকম আছে।
তাহলে না আমি একটা যৌগ নিই, COOH, ল্যাকটিক অ্যাসিডটাই নিলাম। এরকম ভাবে না আছে। তাহলে এখন আমাকে প্রাধান্য অনুযায়ী সাজাতে হবে, সিআইপি রুল অনুযায়ী সাজাতে হবে। সিআইপি রুল 1 নাম্বার যে রুলটা সেটা শুনে নাও। যার অ্যাটমিক নাম্বার বেশি বেশি তার প্রাধান্য বেশি, তার প্রায়োরিটি বেশি। এটা 1 নাম্বার রুল। কেউ বললে না স্যার দুটো এইচ লিখে দিয়েছেন, কেউ বললে না তো কেউ আমাকে? তুই মনে মনে বলেছ? ঠিক আছে, তাহলে প্রথমে অ্যাটমিক নাম্বার অনুযায়ী দেখবো সবচেয়ে বেশি অ্যাটমিক নাম্বার যে কার্বনটা সরাসরি যুক্ত, যে অ্যাটমটা সরাসরি যুক্ত তার অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, সরাসরি যুক্ত এই কার্বনটার সাথে বা এই কাইরাল কার্বনটার সাথে সরাসরি যুক্ত যে অ্যাটম তার অ্যাটমিক নাম্বার। এখানে দেখো সরাসরি যুক্ত অক্সিজেন, কার্বন, কার্বন, হাইড্রোজেন। তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার হবে? OH গ্রুপের প্রাধান্য সব থেকে বেশি, এটা 1 নাম্বার। এখন চলে আসছে দুটো গ্রুপ আছে যেখানে কার্বন আছে, এখানেও কার্বন, এখানেও কার্বন। যদি কাইরাল কার্বনের সাথে দুটো সেম অ্যাটম যুক্ত থাকে তাহলে আমি তার পরবর্তী অ্যাটমটাকে দেখব। যেমন এখানেও কার্বন, এখানেও কার্বন, তার পরের অ্যাটমটা কে আছে? অক্সিজেন। আর এখানে পরের অ্যাটমটা কে আছে? হাইড্রোজেন। তাহলে এবার দ্বিতীয় অ্যাটমটাকে দেখব, তার অ্যাটমিক নাম্বার। এবার তাহলে তুমি বলো COOH এর বেশি প্রায়োরিটি হবে না CH3? এটা 2 নাম্বার প্রায়োরিটি। 3 নাম্বার কোনটা? এটা 3 আর এটা 4। এখন আমি রোটেট করাবো। রোটেশনটা কিরকম ভাবে হবে? রোটেশন হবে 1 থেকে 2, 2 থেকে 3, 4টাকে দেখবই না, হয় না 4 নেই, 4কে চোখে দেখতেই পাচ্ছি না, এরকম ভাবে রোটেট করাবো। তাহলে এখানে সহজ হয়ে যাবে, অসুবিধা হবে না। 1 থেকে 2, 2 থেকে 3। তাহলে এই রোটেশনটা কিরকম হলো? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। শুধু অ্যান্টি ক্লকওয়াইজ। ফিশার প্রজেকশন শেখাচ্ছি। হ্যাঁ, ফিশার প্রজেকশন ফর্মুলাতে শুধু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেখলে হবে না, তার সাথে সাথে কি দেখতে হবে? যে সব লিখে রাখবে, সবচেয়ে কম প্রাধান্য গ্রুপ বা পরমাণু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এবং সবচেয়ে কম প্রাধান্য গ্রুপটা উলম্ব বরাবর, উলম্ব তলে আছে। উলম্ব তলে মানে কি? এটা লম্ব, ভার্টিক্যাল। হয় এখানে আছে নাহলে এখানে আছে, হয় এখানে আছে নাহলে এখানে আছে। কি বললাম? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন এবং সবচেয়ে কম প্রাধান্য গ্রুপটা উলম্ব তলে আছে, তাহলে সেটাকে বলবো এস। অর্থাৎ যা হবে তাই। এস মানে অ্যান্টি ক্লকওয়াইজ লেফট সাইড রোটেশন, এস লেফট সাইড রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। আর ক্লকওয়াইজ রোটেশনকে আর বলা হয়। এবার এখানে শর্ত কি?
ফিশার প্রজেকশনের ক্ষেত্রে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় এবং কম প্রাধান্য গ্রুপটা লম্ব বরাবর থাকে তাহলে এস, এস অ্যান্টি ক্লকওয়াইজ এস হবে। কিন্তু অন্য কালারে পেন দিয়ে লেখো, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন সবচেয়ে কম প্রাধান্য গ্রুপটি আনুভূমিক তলে আছে, আনুভূমিক তলে মানে হরাইজেন্টাল আছে, তাহলে আর হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে বুঝে গেলাম অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন সবচেয়ে কম প্রাধান্য গ্রুপ উলম্ব তলেই আছে, তাহলে এস হলে এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। কিন্তু যদি সবচেয়ে কম প্রাধান্য গ্রুপটা আনুভূমিক তলে থাকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলেও তাকে আর বলবো। আবার কি, যদি একটা নমেনক্লেচার আমি দেখতে পাচ্ছি যে 1 to 2 to 3, 1 থেকে 2 থেকে 3 রোটেশনের ক্ষেত্রে এরকম রোটেশন হচ্ছে 1 2 3 আর 4 নাম্বার আছে, 4 নাম্বার উলম্ব বরাবরই আছে, তাহলে এটা আর হবে, আর হবে, কোনো অসুবিধা নেই এটাতে আর হওয়া। তাহলে কি দেখতে পাচ্ছি যে 1 to 2 to 3 যদি ক্লকওয়াইজ হয়, এটা তো ক্লকওয়াইজ রোটেশন, তাহলে আর, কিন্তু এখানে আর হয়েছে কেন, কারণ 4 নাম্বারটা ভার্টিক্যাল লাইনে আছে। কিন্তু এইটাই যদি হতো এরকম, ভেবে আমি একটা দেখাচ্ছি, 4 নাম্বার গ্রুপটা এখানে আছে, এরকম রোটেশন হচ্ছে 1 2 3, এটা তো ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। কিন্তু এইখানে সবচেয়ে কম প্রাধান্য লো প্রায়োরিটি গ্রুপটা কোন দিকে আছে, ভার্টিক্যাল আছে, এই হরাইজেন্টাল আছে, তাহলে এটা এস হয়ে যাবে। এই জায়গাগুলো শেখার আছে কিন্তু, ক্লকওয়াইজ রোটেশন বাট লো প্রায়োরিটি গ্রুপ, লো প্রায়োরিটি গ্রুপ ভার্টিক্যাল, তাহলে ক্লকওয়াইজ হলে আর, লো প্রায়োরিটি গ্রুপ বা লো বললে হবে না, লোয়েস্ট, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরাইজেন্টাল, তাহলে এস হয়ে গেল। তাহলে এক কথায় যদি বলি, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি ভার্টিক্যাল থাকে, লম্ব বরাবর থাকে, লম্ব তলে থাকে, আর হলে ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, মানে আর হলে আর, এস হলে এস। কিন্তু যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হরাইজেন্টাল থাকে, আনুভূমিক তলে থাকে, তাহলে ক্লকওয়াইজ হলে আর হলে এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর, উল্টো হয়ে যাবে। বুঝলাম ব্যাপারটা? এটা মেন।
এবার যা শিখেছো এটা যদি তোমাদের খাতায় লেখা থাকে আর যদি মাথায় ঢুকে যায় তাহলে আমি যতগুলো নমেনক্লেচার বলবো সব বলে দিতে পারবো। তোমাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সিআইপি রুল অনুযায়ী প্রায়োরিটি অর্ডার সাজাতে হবে। তারপরে যেটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যেটা সেটা হরাইজেন্টাল আছে না ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল না হরাইজেন্টাল এটা দেখে নিতে হবে। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরাই বলবে এবার আমাকে। আর সিআইপি রুলটা আমি আরো বলবো যে প্রায়োরিটি অর্ডার কি করে সাজাতে হয়। সিএইচও গ্লিসারেলডিহাইডটাই দিচ্ছে, হ্যাঁ। প্রায়োরিটি অর্ডার সাজাও, সিআইপি ফার্স্ট রুল দিয়ে হয়ে যাবে। অ্যাটমিক নাম্বার অনুযায়ী অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, কার্বন সবচেয়ে বেশি কার প্রায়োরিটি আছে? এইটা এক। এবার সিএইচও বেশি না CH2OH বেশি? দেখিয়ে দিচ্ছি, আবার আরেকটা রুল দেখে নাও। সিএইচও যে গ্রুপটা আছে সেটা হচ্ছে CH ডবল বন্ড ও, আর এটা যেটা আছে CH2OH সেটা CH2OH সিঙ্গেল বন্ড এইচ। ডবল বন্ড ও যদি থাকে সেটা দুটো অক্সিজেন ধরা হয়, আর একটা যদি সিঙ্গেল বন্ড ও থাকে তাহলে সেটা একটাই অক্সিজেন ধরা হয়। অর্থাৎ ডবল বন্ড কার্বন যদি থাকে তাহলে তাহলে দুটো কার্বন ধরা হয়। এটা একটা রুল আছে, রেপ্লিকেশন বলা হয় এটাকে। রেপ্লিকেশন মানে একাধিক ভাবা হয়। ডবল বন্ডেড থাকলে দুটো ভাবা হয়, ট্রিপল বন্ডেড থাকলে তিনটে ভাবা হয়। তাহলে সিএইচও গ্রুপের প্রায়োরিটি CH2OH এর বেশি। তাও যদি এরকম করে না বুঝতে পারো তাহলে দেখো, প্রথমে কার্বন আছে, এখানেও কার্বন, তারপরে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন, তারপরে অক্সিজেন আছে, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, আছে না? তুমি ভাববে যে স্যার এখানে হাইড্রোজেন আছে, এখানে তো অক্সিজেন আছে, তাহলে এখানেও দেখে নাও ভালো করে। ডবল বন্ডেড অক্সিজেন, এই যে গোল করলাম এটা অ্যালডিহাইড গ্রুপ, আর এই যে গোল করলাম এটা অ্যালকোহল গ্রুপ। তাহলে কি দেখতে পাচ্ছ? কার্বন কার্বন, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন, ডাবল বন্ডেড অক্সিজেন। তাহলে কোন কার প্রায়োরিটি বেশি? 2 নম্বর হয়ে গেল এটা। 3 নম্বর কে? আর 4 নম্বর কে? রোটেশন কিভাবে হবে? 1 2 3। অনেক জানা আর হবে এসবে বলতে শুরু করে দিয়েছি অলরেডি, ঠিক আছে, কিন্তু আমি বোঝাচ্ছি সেটা বুঝবে না। 1 থেকে 2, 2 থেকে 3। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3 যখন আমি রোটেট করাবো তুমি তো দেখবে 1 2, সে 2 এর পর তো 4 চলে আসছে, কি করে রোটেট করাবো? আমি কি বলেছি 4 কে দেখবেই না, 1 2 3। তাহলে এটা কি ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার কথা কি এস, কিন্তু এবার আমাকে দেখতে হবে লো প্রায়োরিটি গ্রুপটা হরাইজেন্টাল আছে না ভার্টিক্যাল আছে। কি আছে? হরাইজেন্টাল। তাহলে এটা এস হবার কথা, কিন্তু হবে কি? এটা আর। কে কে বুঝতে পারলে না? কে কে বুঝতে পারলে না? সবাই বুঝতে পেরে গেছি। আমি আর একটা ড্র করছি, দেখো। প্রায়োরিটি গ্লিসারল্ডিহাইডকে লিখেছি অন্যরকম ভাবে। সাজাও। 1 2 3 4। কি হবে? ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। ক্লকওয়াইজ রোটেশন হলে কি হয়? আর এখানে হরাইজেন্টাল আছে না ভার্টিক্যাল আছে? তাহলে আরই হবে। ক্লিয়ার হলো? যা হয় তাই আছে। এটা র্যান্ডমলি আমি একটা দেখছি, তোমাকে দিচ্ছি।
CH2OH। এবার আমি বলবো না, এবার তোমরা নিজে থেকে বলো, আর সঠিকটাই বলবে, ভুল বলবে না কেউ। এই কম্পাউন্ডটা বলো, নিজে থেকে সাজাবে। কে সাজাবে? কে আছো তোমাদের গ্রুপে? ওয়েজটা এক হবে। ওইচটা এক, CH ওটা 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল। রোটেশন করাবো, 1 থেকে 2, 2 থেকে 3। তাহলে কি এটা? ক্লকওয়াইজ। কি হবে? আর হবে না এস হবে? বলো। ভেরি গুড, সবাই বুঝে নিয়েছে তাহলে। ক্লকওয়াইজ হলেও এস লিখছি কেন? কারণ এটা হরাইজেন্টাল আছে। আর ভুল হবে না, বুঝতে পেরে গেছি। না এরকম আছে, COOH গ্রুপ, BR, এখানে একটা H, এখানে একটা H, আর এখানে CH3। এটা কটা কাইরাল কার্বন আছে? দুটো কাইরাল কার্বন। তার মানে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4। তাহলে 2 এর নমেনক্লেচার করতে হবে 2 নাম্বার কার্বনে আর 3 নাম্বার কার্বনে। তাহলে না, প্রথমে তুমি 2 নাম্বার কার্বনটা করতে চাইছো, তাহলে একটু স্টাইল দিয়ে লিখে নাও, COOH, BR, এখানে H, আর এই গোটা গ্রুপটাকে নিয়ে নাও নিচে। সেটা কি? CHBr CH3। ঠিক লিখেছি? CHBr CH3। এবার প্রায়োরিটি অর্ডার সাজাও দেখি। মিউট করো। কোন গ্রুপটা 1 নাম্বার হবে? BR হচ্ছে 1। তারপর COO, এখানে C আছে, এখানেও C আছে, এখানে তার সাথে ব্রোমিন আছে, আর তার সাথে অক্সিজেন আছে। কি হবে তাহলে? একটা দেখছি তো, এখানে এইচ আছে, ওখানে অক্সিজেন আছে। ও, তার পরেরটা দেখছো? আচ্ছা, এইটা পরের নয়, এইটা পরের। আমি যেটা বড় সেটা ধরবো তো। তাহলে এটা 2 হবে। এটা 2, এটা 3, আর এটা 4। তাহলে বলো আর হবে না এস হবে? ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, কিন্তু হরাইজেন্টালে আছে এস। এই তাহলে 2s। 3 নাম্বারটা নিজে থেকে করো, আমি এরকম ছবিটা এঁকে দিলাম। নিচের দিকতে আঁকছি। হ্যাঁ, এসি তো হয়েছে। এই ছবি এঁকে দিলাম, বাকিটা তোমরা করো। 1 2 3 4। তাহলে এরকম ভাবে ঘুরছে। তাহলে এটা কি হবে? এসি হবে? ময়ূক এরকম ভুলভাল বলবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু এটা তো হরাইজেন্টাল আছে। 3R। বুঝলাম ময়ূক? মেন রুলটাই ভুলে যাচ্ছ, হরাইজেন্টাল ভার্টিক্যাল। দেখ, বইতে CIP রুলের একটা ছক দেওয়া আছে, এই ছকটাও দেখে নেবে। কেন, অনেক সময় তো তোমার অ্যাটমিক নাম্বার সেম, যেমন এইটা হতে পারে হাইড্রোজেন, ডয়টেরিয়াম, টিট্রিয়াম আর মিথাইল। তাহলে হাইড্রোজেন, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর টিট্রিয়াম, তিনটেই তো হাইড্রোজেন।
তাহলে অ্যাটমিক নাম্বার তিনজনেরই 111, তখন কি দেবে? মলিকুলার অ্যাটমিক ওয়েট দেখবে। যেহেতু আইসোটোপ আছে, আইসোটোপে প্রায়োরিটি ট্রিটিয়াম বেশি, তারপরে ডয়টেরিয়াম, তারপরে প্রোটিয়াম। যদি আইসোটোপ যেমন অক্সিজেন আছে, না দুটো অক্সিজেন, একটা 18 আর একটা অক্সিজেন হচ্ছে 16, তাহলে কার প্রায়োরিটি বেশি হবে? অক্সিজেন 18 না 16? দুজনেরই অ্যাটমিক নাম্বার, যেহেতু যেহেতু দুজনেরই অ্যাটমিক নাম্বার সেম, তখন কি করতে হবে? তখন মলিকুলার অ্যাটমিক ওয়েট দেখতে হবে। এইটা করে দাও দেখি আরএস নমেনক্লেচার। এটা যদি একটা যৌগ দিয়েছে যার অস্তিত্ব নেই, এই তো CH3CDH, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। কিছু দেখতে পাচ্ছি না, সব নেট শেষ হয়ে গেল। 1 2 3 4 বলে দাও কি হবে? 1 2 3 4-এ ক্লকওয়াইজ রোটেশন করছে, 4 নাম্বারটা ভার্টিক্যাল আছে। কেউ দেখতে পাচ্ছ না? আর হবে, ঠিক আছে জিৎ।